আইনে গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস ৮টি মামলা হয়েছে। গেল মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলা করেছেন গ্রামীণ টেলিকমের সাবেক ৮জন কর্মকর্তা। রোববার কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। হাজবেন্ড কেন নাই এটার উত্তর ওনাদের কাছে আছে। ডিজিকে প্রোটেক্ট করতে গিয়ে আমার হাজবেন্ডের কি অবস্থা হয়েছিল এগুলা ওনারা কেন বলেন আজকে? ছাই ফেলে দেওয়া হয়েছে, তো আমি তখন ওনাকে বলেছিলাম যে ছাইগুলো ফেলে দিচ্ছেন, ছাইগুলো থেকে তো ডিএনএ করা যাবে। বলে যে যাওয়ার মানুষ চলে গেছে, ছাই দিয়ে কি করবে? মুন্নিশা কি জানে সে যে কি ধরনের মানুষ, সে এই ধরনের জিনিস অফিসাররা এখানে ভিতরে মারা যাচ্ছে, আমরা তো শত্রুকে ওভাবে মরতে দিতে পারি না, তাই না? আপনারা কিভাবে দেখেন রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ, এই পদ নিয়ে যদি ছেলে খেলা ফাজলামি চলে, তাহলে সাধারণ জনগণ হিসাবে কি বলতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জেরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন, যখন আওয়ামী লীগ সরকার পতন হয় বা আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যান, তখন হঠাৎ করেই ঘোষণা আসে ডক্টর ইউনূসই হবেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু সেই মুহূর্তগুলো আসলে কেমন ছিল ডক্টর ইউনূসের জন্য, এবং ডক্টর ইউনূস কিভাবে সেদিন রাজি হয়েছিলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা হতে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে এক বিডিআর হত্যার যে বিচার বা বিডিআর হত্যার বিচার কি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে ভুক্তভোগী দেখলাম যে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্তে নাটেন একটা লাইক দিয়ে সবাই ভিডিও ধরে সকাল দেখতে থাকুন। আর বেশি কথা বাড়াচ্ছি না, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আমরা একটা ভিডিও প্রোডাক্টগুলোর মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় অর্থাৎ প্রধান উপদেষ্টা হওয়ার সময় তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা হয়, তাকে কিভাবে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়, বা এই বিষয়টা নিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটু বিস্তারিত শুনে আসবো প্রথম আলো দেওয়া একটা ইন্টারভিউর মাধ্যমে। হাজবেন্ড কেন নাই এটার উত্তর ওনাদের কাছে আছে। ডিজিকে প্রোটেক্ট করতে গিয়ে আমার হাজবেন্ডের কি অবস্থা হয়েছিল এগুলা ওনারা কেন বলেন আজকে? ছাই ফেলে দেওয়া হয়েছে, তো আমি তখন ওনাকে বলেছিলাম যে ছাইগুলো ফেলে দিচ্ছেন, ছাইগুলো থেকে তো ডিএনএ করা যাবে। বলে যে যাওয়ার মানুষ চলে গেছে, ছাই দিয়ে কি করবে? মুন্নিশা কি জানে সে যে কি ধরনের মানুষ, সে এই ধরনের জিনিস অফিসাররা এখানে ভিতরে মারা যাচ্ছে, আমরা তো শত্রুকে ওভাবে মরতে দিতে পারি না, তাই না? সে বাইরে যা তা কথা বলছে, ভিতরে ফ্যামিলিগুলো আটক আছে। তাহলে আমাকে এমন কোনো ডেথ সার্টিফিকেট দেখ যে আমার হাজবেন্ড এভাবে শহীদ হয়েছেন, এই কথাটা আমরা যেন সব জায়গায় লিখতে পারি। আওয়ামী লীগ সরকার তো চলে গেছে 5ই আগস্ট, এরপর থেকে তারপরও যখন আপনার সাথে এরকম করা হচ্ছে, আপনি কি মনে করেন এখনো এই যে আওয়ামী লীগের যারা ছিল আর্মিতে তারা রয়ে গেছে? রয়ে গেছে তো, হ্যাঁ রয়ে গেছে তো, তারা রয়ে গেছে তো। আমি যাদের নাম এখনো বলতে ভয় পাচ্ছি, কারণ তারা সার্ভিং। আমাকে এত উত্ত্যক্ত করেছে, এত ব্ল্যাকমেইল করেছে। আমি একটা মহিলা, আমাকে এমনভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। আমি যখন কারোর জন্য কমপ্লেইন লিখে নিয়ে গেছি খুব বাজে একটা লোকের সম্পর্কে, তখন দেখা গেছে উনি আমাকে একটা বাজে কথা বলছেন, তাহলে উনি কমপ্লেইনটা রাখবেন। অনেক ধরনের অনেক রকমের সমস্যার সৃষ্টি করেছেন। চাকরির ক্ষেত্রে ব্যবহার খারাপ, ইনসাল্ট করা, আমার শুধুমাত্র আমার বাচ্চারা বাসায় পৌঁছালো কিনা, আমাকে নিতে কখন গাড়িটা আসবে, যে গাড়িটায় আমি যাতায়াত করতাম, এই ফোন দুইটা ধরার জন্য আমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। কোত্থেকে? বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ওখানে আমি চাকরিতে ঢুকেছিলাম। সেটাও হচ্ছে আমি অন্য একটা প্রাইভেট জায়গায় চাকরিতে ছিলাম। ওখান থেকে কর্নেল আনিস ছিলেন, উনি আমাকে চাকরি ছাড়িয়ে নিয়ে আসছিলেন। ওনার কথার উপরে আমি আসছিলাম। উনি বলেছিলেন বাচ্চা বড় নাকি টাকা বড়? হ্যাঁ, আমি অর্ধেক স্যালারি দিব, বাট আপনি মান সম্মান নিয়ে হাফ বেলা কাজ করবেন, সারা দিন না। বাচ্চাদেরকে বুকে নিয়ে আসবেন বাসা থেকে, বাচ্চাদেরকে বুকে নিয়ে এখান থেকে চলে যাবেন। কত সালের ঘটনা এটা? হচ্ছে 2014। তারপরে কি হলো? পরে ঢোকার পরে দেখলাম আমার বসার কোনো জায়গা নাই। আমি নার্সারি ক্লাসে একদম পিছনে যেই বাচ্চাদের যেই সিটটাই কেউ এসে বসে না, আমি ওখানে বসে থাকি। ওখানে বসেই আমি খাতা চেক করি, সব কাজ ওখানে করি। প্রিয় দর্শক, বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। সসম্মানে ওনাকে বিদায় দেন, তাকে কোনোভাবেই
মানে আপনার